আচ্ছা, বাংলাদেশ এখন কিন্তু একটা বিরাট অর্থনৈতিক মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে। একদিকে যেমন পুরনো কিছু দরজা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক তেমনি অন্যদিকে কিন্তু নতুন সম্ভাবনার দিগন্তও খুলছে। আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে বাংলাদেশ এই চ্যালেঞ্জটাকে একটা সুযোগে পরিণত করতে পারে আর একটা নতুন বাণিজ্য যুগে পা রাখতে পারে। শুরুতেই একটা সংখ্যা বলি, ৩৭%। হ্যাঁ, ঠিকই শুনছেন, 37%। এটাই হলো নতুন শুল্কের হার। বাংলাদেশের রপ্তানিকারকদের এখন তাদের সবচেয়ে বড় বাজার মানে আমেরিকাতে কিছু পণ্যের ওপর এই হারে শুল্ক গুনতে হচ্ছে। ভাবুন তো একবার, এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা আসলে একটা বিরাট ধাক্কা যা আমাদের পুরো রপ্তানি খাতকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। পরিস্থিতিটা যে কতটা বদলে গেছে সেটা একটু ভাবলেই বোঝা যায়। দেখুন, একটা সময় ছিল যখন বাংলাদেশ অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা পেত, মানে অনেক বড় বড় বাজারে প্রায় কোনো শুল্ক ছাড়াই আমাদের পণ্য ঢুকতে পারত। কিন্তু এখনকার বাস্তবতা কিন্তু একদম অন্যরকম। সামনে এখন তীব্র প্রতিযোগিতা আর উঁচু শুল্কের দেয়াল। আসলে পুরো পরিস্থিতিটাকে একটা পারফেক্ট স্টর্ম বা নিখুঁত ঝড় বললে একদমই ভুল হবে না। কারণ একদিকে আছে আমেরিকার বাণিজ্য নীতির কড়াকড়ি, আর অন্যদিকে ২০২৬ সালেই স্বল্পোন্নত দেশ বা এলডিসি তালিকা থেকে আমাদের বেরিয়ে আসার কথা। এই দুটো জিনিস একসাথে মিলে আমাদের অর্থনীতির ওপর একটা জবরদস্ত চাপ তৈরি করছে। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই বোঝা যাবে যে বিপদটা ঠিক কতটা কাছে। দেখুন, ২০২৫ সাল থেকেই কিন্তু শুল্কের ধাক্কাটা শুরু হয়ে গেছে। এরপর ২০২৬ সালে যখন আমরা এলডিসি তালিকা থেকে বের হয়ে যাব, তখন ইউরোপের মতো বড় বড় বাজারেও আমাদের বাণিজ্য সুবিধাগুলো আর থাকবে না। আর বিশেষজ্ঞরা কি বলছেন জানেন? তারা বলছেন এর ফলে বছরে প্রায় $৭ বিলিয়ন রপ্তানি আয় হারানোর ঝুঁকি আছে। তো বুঝতেই পারছেন, এই পরিস্থিতিটা আমাদের বাধ্য করছে পুরো রপ্তানি কৌশলটাই নতুন করে ঢেলে সাজাতে। কিন্তু প্রশ্ন হলো, এই ঝড়টা আমাদের জন্য এতটা বিপজ্জনক কেন? উত্তরটা কিন্তু খুব সহজ, আর আমাদের সবারই জানা। কারণ আমাদের সব ডিম এক ঝুড়িতে। দেশের অর্থনীতিটা মূলত একটাই শিল্পের ওপর দাঁড়িয়ে আছে, আর আমাদের বাজারও হাতে গোনা কয়েকটি। এই যে একটা খাতের ওপর অতি নির্ভরশীলতা, এটাই কিন্তু এখন আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়ে। আমাদের রপ্তানির চিত্রটা একবার দেখুন না। মোট যা রপ্তানি হয় তার ৮৪%ই আসে শুধুমাত্র একটা খাত থেকে, আর সেটা হলো তৈরি পোশাক বা আরএমজি। একবার ভাবুন তো, কোনো কারণে যদি এই একটা খাতের কিছু হয়ে যায়, তাহলে পুরো অর্থনীতির অবস্থাটা কি দাঁড়াবে? আর শুধু শিল্পেই নয়, বাজারের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা। আমাদের সবচেয়ে বড় একক বাজার কোনটা? আমেরিকা। মোট রপ্তানির ১৮%ই যায় সেখানে। তার মানে কি দাঁড়ালো? আমেরিকার যে কোনো পলিসি বা নীতি পরিবর্তন আমাদের অর্থনীতিতে সরাসরি একটা ঝড় তুলে দিতে পারে। আর ঠিক এই কারণেই বাণিজ্যর বৈচিত্র্যীকরণ মানে নতুন নতুন বাজার খোঁজা, এটা এখন আর কোনো শখের বিষয় নয়, এটা এখন টিকে থাকার জন্য অপরিহার্য হয়ে পড়েছে। তো এই সমস্যা থেকে বের হওয়ার পথটা কি? যখন পুরনো চেনা জানা বাজারের দরজাগুলো কঠিন হয়ে আসছে, তখন তো আমাদের নতুন দিগন্তের দিকে তাকাতেই হবে। আর সেই নতুন দিগন্তের নাম হতে পারে লাতিন আমেরিকা। তাহলে প্রশ্নটা খুবই পরিষ্কার, বাংলাদেশ আসলে কোন দিকে যাবে? কোথায় লুকিয়ে আছে সেই নতুন সুযোগ? এর উত্তরটা লুকিয়ে আছে একটা বিশাল সংখ্যার মধ্যে। ৬৫০ মিলিয়ন, মানে প্রায় ৬৫ কোটি ভোক্তা। এটাই হলো ল্যাটিন আমেরিকার বিশাল বাজার। আর এটা শুধু সংখ্যার ব্যাপার না, এখানে কিন্তু একটা ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণী আছে, যাদের কেনার ক্ষমতা দিন দিন বাড়ছে। শুধু যে মানুষ বেশি তাই নয়, টাকার অঙ্কটাও কিন্তু বিশাল। এই পুরো অঞ্চলের সম্মিলিত জিডিপি হল $৫.৭ ট্রিলিয়ন বেশি। একবার ভাবুন তো, আমাদের তৈরি পোশাক, ওষুধ কিংবা পাটের পণ্যের জন্য এটা কত বড় একটা সম্ভাবনার বাজার। আর ব্যাপারটা কিন্তু শুধু তাত্ত্বিক আলোচনার পর্যায়ে নেই, বাস্তবেও কাজ শুরু হয়ে গেছে। বাংলাদেশের এফবিসিসিআই এবং ব্রাজিলের মতো দেশের ব্যবসায়ী নেতারা এরই মধ্যে আলোচনা শুরু করে দিয়েছেন। এটা থেকেই বোঝা যায় যে এই নতুন সম্পর্কটা তৈরি করার আগ্রহ কিন্তু দুই পক্ষেরই আছে। তবে হ্যাঁ, লাতিন আমেরিকার বাজার দখল করার রাস্তাটা কিন্তু একদমই সহজ নয়। ফুলের বিছানা তো নয়ই, এটা অনেকটা একটা হার্ডেল রেস বা প্রতিবন্ধকতার দৌড়ের মতো, যেখানে বেশ কিছু বড় বড় বাধা পার হতে হবে। এই নতুন বাজারে ঢোকার পথে কয়েকটা বড় চ্যালেঞ্জ আছে। প্রথমত, লজিস্টিক্স। কোনো সরাসরি জাহাজ চলাচলের রুট নেই, ফলে খরচ আর সময় দুটোই অনেক বেশি লাগে। দ্বিতীয়ত, ভাষা আর সংস্কৃতি। ওই অঞ্চলের ভাষা স্প্যানিশ বা পর্তুগিজ, যা আমাদের জন্য একটা বড় বাধা। তৃতীয়ত, শুল্ক। কোনো বাণিজ্য চুক্তি না থাকায় আমাদের পণ্যগুলোকে ১০ থেকে ৩৫% পর্যন্ত উঁচু শুল্ক দিয়ে সেখানে ঢুকতে হয়। আর সবশেষে তীব্র প্রতিযোগিতা। সেখানে আগে থেকেই চীন বা ভারতের মতো বড় বড় দেশ জাঁকিয়ে বসে আছে।
এই ছবিটা কিন্তু পুরো চ্যালেঞ্জটাকে খুব ভালোভাবে তুলে ধরে। অর্থনৈতিক দিক পরিবর্তন করাটা অনেকটা এমন একটা দরজার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টার মতো, যেটা আসলে আপনার মাপের জন্য তৈরিই করা হয়নি। এর জন্য কি দরকার? এর জন্য দরকার বিশেষ কৌশল, ধৈর্য আর একদম সঠিক পরিকল্পনা। তাহলে প্রশ্ন হলো, এই বাধাগুলো টপকানোর উপায় কি? উপায় একটাই, সরকার, ব্যবসায়ী আর বেসরকারি খাত সবাইকে একজোট হয়ে একটা সমন্বিত কৌশলের মাধ্যমে কাজ করতে হবে। সফল হতে হলে একটা পরিষ্কার গেম প্ল্যান দরকার। যেমন একটা জাতীয় বাণিজ্য বৈচিত্র্যকরণ রোডম্যাপ তৈরি করতে হবে, ব্রাজিল আর মেক্সিকোর মতো বড় দেশগুলোর সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিয়া নিয়ে আলোচনা শুরু করতে হবে। যারা রপ্তানি করতে চায় তাদের আর্থিক সহায়তা আর মার্কেট রিসার্চে সাহায্য করতে হবে। আর অবশ্যই কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে হবে। আর এই পুরো কৌশলের একটা অন্যতম ভিত্তি হতে পারে জাতীয় লজিস্টিক্স নীতি ২০২৪। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগ। এর মূল লক্ষ্য হল দেশের পুরো পণ্য পরিবহন ব্যবস্থাকে আধুনিক আর বিশ্বমানের করে তোলা। এটা যদি ঠিকঠাক বাস্তবায়ন করা যায় তাহলে শুধু যে শিপিং খরচ কমবে তাই নয়, সময়ও বাঁচবে। আর এটাই লাতিন আমেরিকার মতো দূরের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমাদের মূল চাবিকাঠি হয়ে উঠতে পারে। তবে দেখুন, এত সব কিছুর পরেও সবচেয়ে বেশি যেটা দরকার তা হল দূরদর্শী নেতৃত্ব। এই প্রসঙ্গে মোহাম্মদ জয়নাল আবেদিনের একটা কথা খুব মনে পড়ছে। তিনি বলেছেন, আমরা আজ যে নেতাদের বেছে নেব তারাই নির্ধারণ করবে আমরা আগামীকাল কোন অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পাব। দিনের শেষে কিন্তু এই সঠিক নেতৃত্বই পারে আজকের সংকটকে আগামী দিনের সম্ভাবনায় রূপ দিতে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, বিচক্ষণ নেতৃত্ব আর সঠিক কৌশলগত পরিকল্পনা কি পারবে এই আসন্ন সংকটকে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক সুযোগে পরিণত করতে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা আর সাহসী পদক্ষেপের মধ্যেই।